দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের সাথে এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় বন্যায় স্বাস্থ্য ঝুঁকি ও করণীয়। দর্শক, আপনারা জানেন ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল নানান ক্ষয়ক্ষতির সঙ্গে যুক্ত হয়েছে প্রবল স্বাস্থ্য ঝুঁকি। এর মধ্যে পানি ও কীটপতঙ্গ বাহিত যে রোগগুলো রয়েছে তার প্রাদুর্ভাব অনেক বেশি। শিশুদেরও রয়েছে স্বাস্থ্য ঝুঁকি এবং এই সকল বিষয় নিয়ে আজ আমরা কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার রিফাত আল ইমন। কথা বলছিলাম বন্যা নিয়ে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল নিয়ে। আপনাকে স্বাগতম এবং যমুনা টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেমনটা আপনি জানেন দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং এই বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ অঞ্চল আমাদের বন্যার কবলিত রয়েছে এবং হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছে। প্রথমে একটু শুরু করতে চাই, বন্যায় সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব রয়েছে তা হচ্ছে নিরাপদ পানি। নিরাপদ পানিকে আসলে কিভাবে এই বন্যার পরিস্থিতিতে অনিরাপদ পানিকে কিভাবে আসলে এই বন্যা পরিস্থিতিতে আমরা নিরাপদ করতে পারি, কি কি উপায় রয়েছে, যারা বন্যায় পানিবন্দী রয়েছেন তারা কি কি উপায় বা সহজ উপায় যদি বলি আমরা পানিকে নিরাপদ করে পান করতে পারি? ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে বন্যায় তো দেখা যাচ্ছে সব জায়গায় পানি, চারপাশেই পানি, কিন্তু এই কোনো পানি কিন্তু আসলে আমাদের জন্য নিরাপদ নয়। মানে এটা আমরা কোনোভাবেই আসলে ব্যবহার করতে পারবো না। তো এক্ষেত্রে প্রথমে কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে। যদি এরকম থাকে যে আশেপাশে এমন কোনো টিউবওয়েল থাকে যেটা আসলে বন্যার পানিতে ডুবে যায়নি, তাহলে যদি এরকম বাড়ির আশেপাশে থাকে তাহলে ফার্স্টে আগে এটা খুঁজে বের করতে হবে কোন সোর্স আছে কিনা। 2 নম্বর হচ্ছে যদি বাসায় রান্নাঘরে পানি না উঠে থাকে তাহলে পানি ফুটিয়ে পান করাটাই হচ্ছে সর্বোত্তম বিষয়। আর দেখা যাচ্ছে এখন আসলে বন্যাটা এত বেশি, পানির উচ্চতা এত বেশি, বেশিরভাগ কিন্তু ঘরবাড়িও ডুবে গেছে, রান্নাঘরগুলো ডুবে গেছে আসলে। আর এই সময়টা আসলে পানি ফোটানোটাও খুব একটা ফিজিবল না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ত্রাণ দিচ্ছে বা অনেকের কাছেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটগুলো খুব অ্যাভেলেবেল। তো এক্ষেত্রে যেটা করা বিভিন্ন রকম ট্যাবলেট পাওয়া যায়, অ্যাকোয়াটেপ ট্যাবলেট, হ্যালোজেন ট্যাবলেট, ক্লোরিন ট্যাবলেট। তো এই ট্যাবলেটগুলোর প্রত্যেকটা একটা নির্দিষ্ট মাত্রা আছে। যেমন অ্যাকোয়াটেপ যেটা খুব কমন ট্যাবলেট, সেটা হচ্ছে প্রতি 5 লিটার পানিতে একটা ট্যাবলেট দিয়ে তারপর আধা ঘন্টা যদি রেখে দিই, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার সময় দিলে হয়, ন্যূনতম আধা ঘন্টার সময় দেওয়ার পরে কিন্তু ওই পানিটার উপরের অংশটুকু কিন্তু ব্যবহার করা যাবে। এক্ষেত্রে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, যদি পানি খুব বেশি দূষিত হয় তাহলে পরিষ্কার কাপড় বা কিছু থাকলে ওটাতে যদি পানিটাকে একটু ছেঁকে নেওয়া যায় তাহলে পানি বিশুদ্ধকরণটা আরও বেশি ভালো হবে আর কি। আচ্ছা, আর কোনো উপায় বা পদ্ধতি আছে? যেহেতু বর্তমানে সারা দেশ থেকে সবাই কি ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদেরকে সাহায্য করবার জন্য, আমরা কি ত্রাণের মধ্যে এমন কিছু অ্যাড করতে পারি, এমন কিছু সংযোগ করতে পারি যার মাধ্যমে খুব সহজে তারা? প্রথমেই হচ্ছে যে দেখা যাচ্ছে যে সবাই অনেকেই দেখা যাচ্ছে মিনারেল ওয়াটার হয়তো নিয়ে যাচ্ছে। এখন দেখা যায় মিনারেল ওয়াটারের ওজন এত বেশি হয়ে যাচ্ছে, এটা নিলে কিন্তু অন্য যে ত্রাণের যে সামগ্রী সেগুলো নেওয়া কিন্তু সবার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যেগুলো আছে বা পানি বিশুদ্ধকরণ যে ক্লোরিন সলিউশনগুলো আছে, এগুলো যদি একটা পরিবারে অল্প কিছু পরিমাণ দেওয়া যায় তাহলে দেখা যাবে তাদের কিন্তু 2-3 দিনের চাহিদাটা কিন্তু মোটামুটি মিটে যাচ্ছে। এই যে খরচের ব্যাপারটা রয়েছে, একটা মিনারেল ওয়াটার নিতে আসলে যে পরিমাণ টাকা লাগছে, সময় লাগছে, তার সাথে জায়গা লাগছে পরিবহনে, সেটা কিন্তু কমে আসলো। এবার একটু আসি, এই বন্যার মধ্যে সবচেয়ে বেশি যে রোগগুলো দেখা যায় তা হচ্ছে শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস খুব বেশি বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? এই অবস্থায় আমরা আসলে কিভাবে প্রথমেই হচ্ছে ওই প্রথম প্রশ্নের সুর ধরে আসলে বলতে হয় যে বিশুদ্ধ পানি পান করার আসলে কোনো বিকল্প নাই। এক্ষেত্রে মানে যেটা বলা হয়, যদি পানি যদি খুব বেশি অভাব থাকে বরং পানি না খাওয়াটা ভালো দূষিত পানি খাওয়ার চাইতে। তাহলে প্রথমে যে পানিটা আমাদেরকে পান করতে হবে এটা হচ্ছে একদম বিশুদ্ধ পানি। এখন বিশুদ্ধ পানি পান করার পরও দেখা যাচ্ছে আসলে এখানে চারপাশে এত বেশি কন্টামিনেশন, তো এর মধ্যে এই রোগগুলো হওয়ার একটা প্রাদুর্ভাব থাকবেই। কোনো কারণে যদি হয়েই যায়, রোগ যদি হয়ে যায়, তখন তো আসলে চিকিৎসা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা এই জাতীয় পানিঘটিত রোগগুলো হয় তাহলে প্রথমে যেটা করতে হবে ঘন ঘন খাবার স্যালাইন খাওয়াটাকে নিশ্চিত করতে হবে এবং তাকে যেন আবার বিশুদ্ধ পানি দেওয়া যায় সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। আচ্ছা ডক্টর রিফাত, আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। কথা বলছি বন্যায় স্বাস্থ্য ঝুঁকি ও করণীয় নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার রিফাত আল ইমন। আমরা কথা বলছিলাম বন্যা নিয়ে। বন্যায় আরেকটা বিষয় যেটা দেখা যায় তা হচ্ছে পানিবাহিত রোগের সাথে সাথে কিন্তু এই যে মশাবাহিত যে রোগগুলো রয়েছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলো কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে আসলে কি করা যায় বা আপনার পরামর্শটা কি থাকবে? মশাবাহিত যে রোগগুলা বা ইনসেক্ট বা ভেক্টর বর্ন যে ডিজিজগুলো, রোগগুলা,
এগুলো দেখা যাবে যে একটু বন্যা পানিটা নেমে গেলে তখন বেশি হবে আসলে। তার মানে পানিটা যখন একটু নেমে যাবে তখন এই মশাগুলো তো একটু যে পানি যেখানে পানি জমে থাকে সেখানে ডিম পারে বেশি। আর এবার আরেকটি স্ট্রাইকিং পয়েন্ট হচ্ছে যে এবার যে জায়গায় বন্যাগুলো হচ্ছে লাইক ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, এগুলোতে কিন্তু হিল ট্র্যাক্টস আছে, কিছু পাহাড় আছে, ওগুলোতে কিন্তু আগে থেকেই ম্যালেরিয়ার প্রবণতাটা অনেক বেশি। তার মধ্যে হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে ডেঙ্গু একটু শহরে বেশি হয়, তো ডেঙ্গুর প্রবণতাটা কিন্তু খুব বেশি। তার মানে ডেঙ্গু ম্যালেরিয়ার ক্ষেত্রে মানে এবার একটু এক্সট্রা সতর্কতা সবারই নিতে হবে। প্রথম থেকে আসলে আমাদের সচেতন হতে হবে যে আসলে বন্যার পানি নেমে গেলে কিন্তু এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা ব্যাপার বন্যার সাথে সম্পর্কযুক্ত, তা হচ্ছে সাপের উপদ্রব বেড়ে যাওয়া। সাপ যেহেতু বন্যা পানিতে হচ্ছে সাপ দেখা যায়, সেই ক্ষেত্রে যদি কেউ সাপের কামড়ে আক্রান্ত হন সেই ক্ষেত্রে কি করা যাবে? আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে যে গ্রামের যারা থাকেন আসলে প্রথমে সাপ অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু এখানে আসলে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম সাপ আর মানুষ পাশাপাশি একসাথে সাঁতরাচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। কারণ ওরাও ওদের জানের ভয়ে এখন আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তো সাপে যদি কামড় দিয়ে ফেলে, যদি বোঝা যায় যে এটা বিষাক্ত সাপ না, তাহলে হচ্ছে একটু ডিলে করা যেতে পারে। কিন্তু যদি বিষাক্ত সাপে কামড় দেয়, এর কিছু আলাদা লক্ষণ আছে। হ্যাঁ, সাপের দাঁতের কামড় দেখলে বোঝা যায় ওই জায়গাতে অনেক বেশি রক্ত পড়ে, জায়গাটা নীল হয়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে, ওই জায়গায় পচন ধরতে পারে। তাহলে যদি আমরা সন্দেহ করি বিষাক্ত সাপে কামড় দিয়েছে, আমাদের প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এখন অ্যান্টিভেনম বা দেওয়া আছে। সুতরাং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর কি। অর্থাৎ সেক্ষেত্রে আগে বুঝতে হবে সাপের কামড়টা কেমন, কোন সাপ কামড় দিয়েছে, তারপর হচ্ছে কি আমরা সে চিকিৎসায় নিব। আবারও হচ্ছে সময় হচ্ছে একটি বিরতির পর আবারও আসছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, যমুনা টেলিভিশনের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। কথা বলছি বন্যায় এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি তা নিয়ে, এবং কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার রিফাত আল ইমন। আরেকটা প্রশ্ন ছিল, তা হচ্ছে দীর্ঘদিন এই বন্যায় হাত পা ভেজা থাকার কারণে চামড়ায় দেখা যায় অনেক ধরনের ছত্রাকজনিত যে সংক্রমণগুলো তা বেড়ে যায়, এবং তারই পাশাপাশি আশ্রয় কেন্দ্রে থাকলে এই ছত্রাকজনিত যে সমস্যাগুলো রয়েছে বা সংক্রমণ, তাও কিন্তু একজন থেকে আরেকজন ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে, প্রথম কথা হচ্ছে নিজের পার্সোনাল যেই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা মেনটেন করতে হবে। যদি দেখা যায় যে একসাথে গাদাগাদি অনেক লোক থাকে, আসলে এটা ওখানে যারা হেলথ ক্যাম্পে যারা কাজ করেন তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। যাদের স্কিন ডিজিজ যদি কারো পাওয়া যায় তাকে একটু আইসোলেট করে ফেলা, আলাদা করে ফেলা, এটা একটা প্রথম কাজ, যেন এটা হতে না দেওয়া যায়। আর পরের রিকোয়েস্ট হচ্ছে যে যারা আসলে বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন, সাথে মানে খাবার, স্যালাইন, পানি, এগুলোর পাশাপাশি সবাই যেন কিছু পরিমাণ অ্যান্টিফাঙ্গাল ক্রিমটাও যদি একটু নিয়ে যায়, তাহলে অন্তত কিছুটা প্রোটেকশনও পাওয়া যাবে, পাশাপাশি হচ্ছে রোগটাকে স্প্রেড হওয়া থেকে ঠেকানো যাবে আর কি। আচ্ছা, বর্তমানে হচ্ছে সারা দেশের তরুণরা হচ্ছে ঝাঁপিয়ে পড়েছেন বন্যায়, যারা হচ্ছে রয়েছেন তাদেরকে যাতে উদ্ধার করা যায়। এই উদ্ধার কর্মীরা যারা যাচ্ছেন তাদের জন্য আসলে আপনার কি পরামর্শ থাকবে? তারা নিজের যে প্রোটেকশন, নিজের যে সুরক্ষা, তার জন্য কি করবেন, এবং তারই পাশাপাশি বন্যায় যারা রয়েছেন তাদের জন্য যে সামগ্রীগুলো নিয়ে যাচ্ছেন, তারা কি কি সামগ্রী আসলে একেবারে প্রাথমিক অবস্থায় নিলে সবচেয়ে বেশি উপকার তারা পাবে? প্রথমত যারা আসলে উদ্ধার করতে যাচ্ছেন তাদের যেটা প্রথমে নিজেদের সেফটিটা ইনশিওর করতে হবে। লাইফ জ্যাকেট পরতে পারে। অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদের গাছের ডালপালা ভেঙে হয়তো কাউকে উদ্ধার করতে হচ্ছে, সেক্ষেত্রে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো যদি তারা যতটুকু পারা যায় যদি নেয় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। আর আমি এখানে একটা স্পেশাল একটা রিকোয়েস্ট করব, সবাই দেখা যায় যে কমন যে ওষুধগুলো এগুলো তো সবাই নিচ্ছে, যেমন অ্যান্টিবায়োটিক নিচ্ছে, ওরসালাইন নিচ্ছে। এর পাশাপাশি যদি অনেক কিন্তু ক্রনিক রোগ আছে, যারা অনেক ধরনের ডায়াবেটিস, প্রেশার এগুলোতে ভুগছে, কমন কিছু যদি ডায়াবেটিসের ওষুধ, কিছু প্রেশার ওষুধ অল্প পরিমাণও যদি তারা সাথে রাখে, কারণ দীর্ঘদিন কিন্তু ওখানকার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। এখানে তো একটা প্রশ্ন চলে আসে যে আসলে আমরা জানি না ডায়াবেটিস কার, কোন ধরনের ডায়াবেটিস আছে। যারা ওষুধ খাচ্ছে তারা কিন্তু জানে যে সে কোন কোন ওষুধ খাচ্ছে। তো অ্যাটলিস্ট যদি সে তো এখন ওষুধ পাচ্ছে না, কারণ সে তো সেই প্রিপারেশনটা বের হতে পারে নাই। তো যদি দেখা যায় যে তাকে আমরা একটা প্রেশার ওষুধ বা একটা ডায়াবেটিস ওষুধ দিয়ে একটু সাপোর্ট দিতে পারি, তাহলে দীর্ঘমেয়াদী রোগটা থেকে যে কমপ্লিকেশনগুলো হওয়া, সেটা থেকে কিন্তু আমরা মানে অ্যাটলিস্ট বয়স্কদেরকে রক্ষা করতে পারবো। আচ্ছা, এই ছিল। এবার ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো রয়েছে তারও সংক্রমণ বেড়ে যাচ্ছে, এবং তার সাথে ফুসফুসে কিন্তু এর ব্যাপক প্রভাব পড়ে। সেক্ষেত্রে তারা কি করবেন যাদের এই ধরনের সংক্রমণ? সেক্ষেত্রে আবারও সেই প্রথমে জিনিস যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করাটা খুব বেশি দরকার। আর যদি কারো এরকম দেখা যায় শ্বাসের কষ্ট বা এরকম কাশি এরকম হয়ে গেছে, তাকে একটু আলাদা করে ফেলা, আইসোলেট করে ফেলা। এখন তো মাস্ক আসলে ওভাবে পাওয়াটা হয়তো অ্যাভেলেবেল হবে না, অন্তত সে যদি তার একটু মুখটা ঢেকে যদি একটু হাঁচি দেয়, কাশি দেয়, তাহলে কিন্তু রোগটা ছড়ানো থেকে অন্তত
প্রিভেন্ট করা যাবে। আর যদি এরকম প্রমাণ পাওয়া যায় তার যদি জ্বর থাকে, কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, যে কোনো একটা নিউমোনিয়া বা ইনফেকশন হওয়ার একটা টেন্ডেন্সি যদি থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে কিন্তু তখন অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিহিস্টামিন এই যে ওষুধগুলো তখন তাকে দেওয়া যেতে পারে, কিন্তু এটা অবশ্যই স্পেশাল সেটিংয়ে দিতে হবে। আচ্ছা, শেষ প্রশ্ন করছি আপনার কাছে, তা হচ্ছে বন্যায় হচ্ছে যে চিত্রটা আমরা অনেক বেশি দেখেছি তা হচ্ছে গর্ভবতী মায়েদের নিয়ে কিন্তু খুব একটা উত্তেজনা রয়েছে আমাদের মধ্যে। এখন এই যে গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য আসলে আমরা কি ত্রাণ সামগ্রী হিসেবে নিয়ে যেতে পারি? প্রথমে হচ্ছে যে যাদের আসলে ডেলিভারি ডেট খুব কাছাকাছি চলে আসছে তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে যাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ। আর যারা দেখা গেছে যে আর্লি প্রেগনেন্সি বা মিড প্রেগনেন্সিতে আছে তাদের ক্ষেত্রে এক্ষেত্রে বলতে হবে যে তাদের নিজস্ব পার্সোনাল প্রোটেকশনটাকে মেনটেন করা। আর এখন তো আসলে এই বয়স ওষুধ খাওয়াটা খুব একটা তারা যেন তো তাদের খাবার এবং পানিটাকে ঠিকঠাক মতো মেনটেন করতে পারে, যেন বাচ্চার কোনো পুষ্টি বা গর্ভের জন্য গ্রোথ এটার জন্য সমস্যা না হয়। এটুকু মেনটেন করা উচিত। কোনো রকম ওষুধ আমরা জানি নেওয়া যায় না, সেটাই মানে না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ঠিকই হবে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার রিফাত আল ইমন আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।